এই বিষয়গুলো নিয়ে কথা বললে মানুষ খুব বিরক্ত, কারণ প্রত্যেক বছরে এই অনুদানের সময় একই গল্পই শোনে। কিন্তু এবার তো মানে 24শে জুলাইয়ের পরে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাইছিলাম। একটা প্রজেক্ট, দেশের জনগণের ট্যাক্সের টাকা, এখানে 75 লক্ষ টাকা একটা প্রজেক্টকে দেওয়া হবে, তাকে শুধুমাত্র 5 মিনিটের ইন্টারভিউর মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে তাকে দেয়া যায় কি যায় না। বাংলাদেশে প্রত্যেক বছরই চলচ্চিত্র অনুদান দেওয়া হয়। তো এই অনুদানের ভিতর দিয়ে আমরা বিগত রাজনৈতিক সরকারের আমলে দেখেছি যে নানান ধরনের নিয়ম, দুর্নীতি, অনিয়ম এগুলোর ভিতর দিয়ে এগুলো দিয়ে আসছে, এবং যার ফলাফল হিসাবে অনুদানের খুব ভালো চলচ্চিত্র আমরা কিন্তু কখনো পাই না। তো সেই জায়গা থেকে এবছর তো আসলে কোনো রাজনৈতিক সরকার নাই। আমার ধারণা ছিল যে এই বছরে অন্তত রাজনৈতিক প্রভাবমুক্ত বা নানান ধরনের সুপারিশ বা নানান ধরনের কোটাভিত্তিক ভাগাভাগির জায়গা থেকে হয়তো মুক্ত থাকবে এবার প্রক্রিয়া। কিন্তু এবারের প্রক্রিয়া দেখে আমি নিজে সন্দিহান, এবং আমার কাছে মনে হচ্ছে এইটার ব্যাপারে একটা তদন্ত দরকার। এবং সেই জায়গাটা থেকে আমি যদি টোটাল প্রক্রিয়ার এবারের অংশের কথা বলি, তাহলে গত এপ্রিলের 27 তারিখে হচ্ছিল চলচ্চিত্রের অনুদান সর্বশেষ জমা নেওয়া হয়, এবং 27 তারিখ থেকে এখন পর্যন্ত, যেহেতু জুন ক্লোজিং, আপনারা হয়তো একটা জিনিস জানেন কি না, যে সরকার ওই অর্থ বছরের ভিতরে বরাদ্দকৃত অর্থ যদি তারা ব্যয় না করে তাহলে এই অর্থটা চলে যাবে। তো যেহেতু জুন ক্লোজিং, জুনের ভিতরেই তাদেরকে এই অর্থায়নের সিস্টেম, প্রক্রিয়াটা অলরেডি দেরি হয়ে গেছে রাজনৈতিক কারণে। তো ফলাফলটা যেটা হচ্ছিল যে এই চলচ্চিত্রটা এই জুনের ভিতরেই আপনার অনুদানটা শেষ করার জন্য সরকারের একটা তড়িঘড়ি প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি, এবং সেই প্রক্রিয়ার ভিতরে প্রপারলি স্ক্রিপ্টগুলো পড়া হচ্ছে না। এবং এই যে অনুদান কমিটি, বাছাই কমিটি, এই বাছাই কমিটির ভিতরে পদাধিকারে অনেকগুলো আমলা বা আপনার সরকারি কর্মকর্তাকে রাখা হয়, পাশাপাশি কিন্তু এইটা যেন মিসগাইডেড না হয় এই জন্য ফিল্ম এক্সপার্টদেরকে রাখা হয়। ফিল্ম এক্সপার্টরা বা ফিল্মের অভিজ্ঞ যারা, তারা এই চলচ্চিত্রগুলো আপনার নিজেরা পড়েন এবং ওনারা ওইটার উপরে একটা মার্কস দেন। সেই মার্কসের ভিত্তিতে একটি শর্ট লিস্ট হয়, যেটা অনুদান কমিটি সেই শর্ট লিস্টটা তৈরি করে তাদেরকে পিচিং বা ইন্টারভিউ বলেন, এই জন্য ডাকা হয় যে তার এই সক্ষমতা আছে কিনা। এইটাই ছিল এবারের প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছিল যে ফিল্ম এক্সপার্ট যারা আছে তাদের সঙ্গে কোনো প্রকার কথা না বলে, তাদের কাছ থেকে কোনো প্রকার মার্কস না নিয়ে এই শর্ট লিস্টটা করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত, আমি ভুল হইতে পারে কিন্তু আমি যে তথ্য পেয়েছি, 190টা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিতরে 90টা চলচ্চিত্রের প্রযোজককে আজকে এই মুহূর্তে ডাকা হয়েছে আপনার আপনার সেন্সর বোর্ডে, যেটা সার্টিফিকেশন বোর্ড, এখন ওখানে ডাকা হয়েছে। তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে মাত্র 5 মিনিট সময়ের জন্য। তো যে অনুদান কমিটি আপনার প্রস্তাবনা দিবে, তারা মার্কসের ভিত্তিতে একটা প্রস্তাবনা দিবে। সেখানে যদি 12টি চলচ্চিত্রকে এবছর অনুদান দেওয়া হয়, তাহলে সেখানে হয়তো তারা 20টা বা 25টা চলচ্চিত্রকে তারা ওই মার্কসের ভিত্তিতে মেধা তালিকায় পাঠাবে। তারপরে সেখান থেকে শর্ট লিস্ট হয়ে পূর্ণাঙ্গ যে অনুদান কমিটি, তারা জিনিসটা দেখবেন যে কারা কারা চলচ্চিত্রটা নির্মাণ করতে সক্ষম বা সক্ষমতা নাই ইন্টারভিউর মাধ্যমে। তো সেই জায়গাটায় আমরা দেখতেছি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। 90টা প্রজেক্টকে 5 মিনিট করে সময় দিয়ে আপনার কত সময় লাগে আপনি চিন্তা করেন। তাহলে একটা প্রজেক্ট, দেশের জনগণের ট্যাক্সের টাকা, এখানে 75 লক্ষ টাকা একটা প্রজেক্টকে দেওয়া হবে, তাকে শুধুমাত্র 5 মিনিটের ইন্টারভিউর মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে তাকে দেয়া যায় কি যায় না। মিনিমাম 20 থেকে 25 মিনিট তো তাকে ইন্টারভিউ করতে হবে। তো ফলাফল হলো যে উদ্দেশ্য যদি সৎ হতো তাহলে অল্প কিছু সংখ্যক চলচ্চিত্রকে শর্টলিস্টে ডাকা হইতো, এবং অবশ্যই সেটা এক্সপার্টদের দেয়া মার্কসগুলোর ভিত্তিতে। অনুদান কমিটির যে এক্সপার্টদেরকে রাখা হয়েছে এবং এটা সরকারি কর্মকর্তার বাইরে, এদের সংখ্যা খুবই কম, তারা সংখ্যায় খুবই সংখ্যালঘু বলতে পারেন। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের মতামতকে গুরুত্ব যদি দেয়া না হয়, তাহলে এই যে টোটাল প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আমাদের সামনে যে চলচ্চিত্রের অনুদানের যে আয়োজনটা দেখলাম, এটা পুরোটাই একটা অসৎ উদ্দেশ্যে তৈরি করা আর কি, এটাকে ফলো করা হচ্ছে না। এই মার্কসগুলো কিভাবে নির্ধারণ করা হচ্ছে, কে কতটুকু স্ক্রিপ্ট পড়ছে, এই বিষয়গুলো টোটালি প্রক্রিয়া না হয়ে যদি কোঠাভিত্তিক ভাগ হয়ে যায়, যে আমার অমুক অমুক পরিচিত, তাদের নাম আমি প্রস্তাব করলাম, অমুকে বললো যে আচ্ছা ঠিক আছে আমরা ভাইস ভার্সা এইভাবে করে করলাম,
তাহলে আমাদের মতো যারা নির্মাতা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তারা 20,000 টাকা প্রায় খরচ হয়ে যায় আপনার এই পুরাতন পদ্ধতিতে আপনার চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে। তাহলে এই 20,000 টাকা করে আমরা যদি দিয়ে যাই এবং ফলাফল হিসাবে যদি আমাদের এখানে কোনো সম্ভাবনাই না থাকে, তাহলে আমরা এই ধরনের ইভেন্টে আসবো কেন বা এই ধরনের আয়োজনে আমরা আবেদন করব কেন? তো আপনারা সরাসরি এটা করতে পারেন, যদি এই প্রক্রিয়াকেই আপনারা ফলো করেন তাহলে সরাসরি আপনারা নিজেদের মতো ভাগাভাগি করে নেন। আমাদেরকে আর এই প্রজ্ঞাপনের নামে এক ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে আমাদেরকে ডাকার কোনো দরকার নেই। এই বিষয়গুলো নিয়ে কথা বললে মানুষ খুব বিরক্ত, কারণ প্রত্যেক বছরে এই অনুদানের সময় একই গল্পই শোনে। কিন্তু এবার তো মানে 24শে জুলাইয়ের পরে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাইছিলাম। সেই নতুন বাংলাদেশেও যদি সবাই বলে যে একই ঘটনাই, তাহলে এই যে নতুন বাংলাদেশ বলে আমরা যে ব্র্যান্ডিং করছি সেই বাংলাদেশটা কোথায়? পুরাতন কাসুন্দি যদি ঘেটে আপনি এটাকে বলেন যে এটা নতুন, এটা তো আমরা মেনে নিতে পারবো না। অন্তত বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিকের চেয়ে তো একজন শিল্পী বা একজন চলচ্চিত্র নির্মাতা বা একজন সাহিত্যিক উনি তো আরও চিন্তক, উনি আরও বেশি ভাবেন। তাদেরকে আপনি চোখে এইভাবে ধুলা দিয়ে তো আপনি নতুন বাংলাদেশ গড়তে পারবেন না। নতুন বাংলাদেশ গড়তে গেলে আমাদেরকে লাগবে। আমি যদি একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারি, ওইটাই নতুন বাংলাদেশ গড়ে ওঠার জন্য কন্ট্রিবিউট করব। দীর্ঘদিন ধরে বস্তা পচা এক ধরনের প্রোপাগান্ডা চলচ্চিত্র দেখে দেখে আমাদের এই যে নতুন প্রজন্ম বড় হয়েছে এবং এগুলো মিথ্যায় ছড়াছড়ি অবস্থা, তো এগুলো সরকারি টাকা নির্মিত হয়েছে। সেই নির্মিত চলচ্চিত্র দেখে আমরা আমাদের জাতিগতভাবে আমাদের প্রজন্মকে কিভাবে তৈরি করতে পারলাম?